হ্যালো। আজকে আরেকটি মঙ্গলবার, সেম অ্যাটায়ারে সেম ডেতে শ্যুট করা, আপনারা বুঝতেই পারছেন দেখে। আর আমি খুব তামঝাম এখন, মানে খুব বিভিন্ন রকমের জড়িচুমকি দেয়া জিনিসপত্র এখন খুব একটা পড়ি না, যেহেতু অ্যালার্জেটিক টেন্ডেন্সি রয়েছে। খুব কম, খুব হালকা, যেগুলো মানে রিল্যাক্স করে পড়তে পারবো সেই ধরনের জামা কাপড়ই পরার চেষ্টা করি, সেই ধরনের অর্নামেন্টসই পরার চেষ্টা করি। আগে যেরকম আপনারা দেখতেন, সরি আসলে আগে ওই ভাই বোনের ভিডিওটা বললাম তো, তো সেই ইমোশনাল রেশটা এখনও কাটেনি, যার জন্য একটুখানি প্লিজ পার্ডন মি। যেটা বলছিলাম আর কি, আমি এখন খুব একটা তামঝাম পরি না। আপনারা দেখবেন আমি যতটা নর্মালাইজ রাখা যায় ততটাই করি। আগে যেরকম শাড়ি পরে খুব করতাম, এবার সবসময় হয় কি, শাড়ির ওই পিনগুলো অনেক সময় না ফোটে, তো একটু যেহেতু সেন্সিটিভ, এখন আরও বেশি সেন্সিটিভ হয়ে গেছে স্কিন, সো হ্যাঁ, একটা মার্কার নিয়ে বসেছি আমি আমার ওই টিক দেওয়ার জন্য, যে বা কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে সেটাকে ওই মুহূর্তে ঠিক করার জন্য। যাকে দ্যাটস আ সেপারেট থিং। আরেকটা কথা, আজকে আমি যে কবিতাটি বলবো সেই কবিতাটি হচ্ছে, এই কবিতাটি একটু মন ভালো করা কবিতা, আই থিঙ্ক, মানে অনুভূতির কবিতা। মন ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানি না, এই ধরনের বিষয়গুলোতে মন ভালো হওয়ার থেকে খারাপ হয় বেশি। বিষয়টা হচ্ছে প্রেম। আজকে এই বিষয়বস্তুটা আবৃত্তি করে আমি আবৃত্তির ভিডিওটা এন্ড করব, কারণ আরও অন্য চ্যানেলগুলোর ভিডিও আমার রয়েছে সেম অ্যাটায়ারে। সো আর ফোনের একটা স্টোরেজের খুব প্রবলেম হচ্ছে আমার, যার জন্য আমি না খুব বেশি ভিডিও শ্যুট করতে পারছি না সেম ডেতে। যাকে আজকের কবিতাটি বলে নিই। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রেম। প্রেম এক অনুভূতি, যা অনুভূত গহীন থেকে গহীন মনে, যা দেয় নাড়া অন্তরালে, মন থেকে মনের ডাকে প্রতি ক্ষণে ক্ষণে। পিরিতি নাকি কাঁঠালের আঠা, ছাড়ে না এত সহজে। কেই বা চায় তারে ছাড়াতে, সবাই তাকে চায় দুই প্রেমী জোড়ার মাঝে প্রেম উদযাপনের কাজে। প্রেমের উদাহরণ আছে অনেক এই দুনিয়ায় ভরা, যা কিছু কিছু বাস্তব, যা কিছু কিছু বাস্তব, আবার কিছু কিছু লেখকের কলমে বা লোকগাথায় গড়া। প্রেম কবু মরে না, গড়ে নেয় নিজেকে ফিনিক্সের মতো। ভস্ম থেকে হয় পুনঃনির্মিত, যখনই পায় তা কোনো বিপরীত আকর্ষণ, বা দুই মেরুর দাহ্য দুই পদার্থ, প্রাণের ঝগড়া বা বন্ধুত্বের শত শত। দুই মেরুর দুই পদার্থ, প্রাণের ঝগড়া বা বন্ধুত্বের দাহ্য শত শত। কথায় আছে লাখ কথা হলে তবে হয় বিয়ে, কিন্তু আমি বলি কোটি কথা, কাহিনী, গল্প, পর্ব নির্মাণ ছাড়া তৈরি হয় না প্রেম। সুন্দর বুনন দিয়ে যখন প্রেম পায় প্রেমিকের, তখন কবি হয়
সে। প্রেম নিবেদন করব কি করব না, প্রেম নিবেদন করব কি করব না, এই দোটানায় তখন নিজেই ভুলতে বসে যে সে আসলে কে। গোলাপ ফুলটা যত্নে বইয়ের ভাঁজে রাখা তুলে, বলবো বলেও বলা হলো না। প্রথম প্রেমটা যখন জেগে উঠেছিল স্কুলে, যৌবনে যখন পড়ল পা, ভাবলাম বলবো এবার সব সাহস করে সঞ্চয়। কিন্তু না, মুখ দিল ধোকা, বলল না কিছু, ভয়। মনের কথা মনেই চেপে হয়ে গেল সে প্রেমের গল্পের লেখক। কথায় শুনেছি যে প্রেম পায় না তার গন্তব্য, তার নাম লেখা হয়ে থাকে সর্বত্র। সেই প্রেমিক বা প্রেমিকা হতেই পারে প্রেমে ব্যর্থ, তবে যেন লেখক হিসেবে নিজেকে গড়ে তোলার পূর্ণ হয় তার শখ। ধন্যবাদ। যদিও কবিতাটি একটু অন্যরকমভাবে শেষ হয়েছে, অন্যরকমভাবে শেষ করার চেষ্টা করেছি, তাই বলে এটা নয় যে আমি প্রেমে ব্যর্থ, মানে আমি প্রেমে ধোকা খেয়ে লেখালেখি শুরু করেছি এটা একদমই ভাববেন না, কারণ আমি জীবনে প্রেমই করিনি। এই জিনিসটা থেকে আমি বরাবর দূরে থেকেছি। প্রেম কাকে বলে সেই জিনিসটা আমি শিখেইছি আমার বিয়ের পর, আমার হাজবেন্ডের কাছ থেকে। ওর ভালোবাসাটা পাওয়ার পর ও আমাকে শিখিয়েছে কি করে প্রেম করতে হয়, কাকে প্রেম বলে আমি জানতাম না। একটা ঘটনা আছে জানেন তো, যেটা এখানে উল্লেখ না করলে নয়। আমি জানি হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, যেটা আমি আমার প্রথম কবিতাতে আমার বরকে লিখেছিলাম। ওর জন্যই আমার ভালোবাসা কাকে বলে শেখা, ভালোবাসতে শেখা, ভালোবাসা কি জিনিসটা জানা। তার আগে আমি কোনোদিন প্রেম করিনি, প্রেমে পড়িওনি। প্রেম জিনিসটা থেকে আমি দূরেই থাকতাম, জানি না কেন, হয়তো সেই জন্যই আমার বৈরাগী হিসেবে একটা বদনাম রয়েছে বন্ধু মহলে। যাকে আমার ভালো লাগতো না, আমি খুব বাস্তবতা ওপর পা রেখে চলতে ভালোবাসি। ফ্যান্টাসি জগৎটা আমায় খুব একটা টানে না, টানে রূপকথার জগৎ টানে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যে মিথগুলো আছে সেগুলো খুব সত্যি। আফটার অল মেয়ে তো, রূপকথার গল্প ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে, জানি না আমি কেন। কিন্তু যে জিনিসটার উপর আমার ভালোবাসা, মানে যে জিনিসটার পরে আমার লাইফে ভালোবাসার মূল্যটা আমি বুঝতে পারলাম, সেই ঘটনাটা না বললে এই কবিতাটা সম্পূর্ণ হবে না। আমি যখন ফিল করলাম ভালোবাসা কি, তখন আমরা অ্যাকচুয়ালি আমার বিয়ের পরপর আমরা হানিমুন গিয়েছিলাম আর কি, সরি স্লিপ অফ টাং, আমরা হানিমুন গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি অফিসে তারপর আর ছুটি পাবে না, তো বিয়ের পরের 2-3 দিন পরই আমার অষ্টমঙ্গলা হয়েছে, তারপরেই আমরা হানিমুন চলে গেছি। ওই কদিনের ছুটি নিয়েছিল, গেছি। তখন তো আমি একেবারে আননোন আমার হাজব্যান্ড আমার কাছে, কারণ আমার সম্বন্ধ দেখে বিয়ে হয়েছে টোটালি। আমার প্রেম করে বিয়ে নয়, আমি প্রেম ঘটিত কোনো সম্পর্কে জড়াইনি বলে আমার প্রেম করে বিয়ে হয়নি। এবং আমি আমার বিয়ের দায়িত্বটা সম্পূর্ণ দিয়েছিলাম আমার মায়ের ওপর। আমার মা ম্যাট্রিমনি দেখে প্রচুর ছেলেকে রিজেক্ট করার পর আমার হাজব্যান্ডকে সিলেক্ট করে, এবং আমার মা ছেলেটিকে বলে যে ও খুব ভালো ছেলে, কথা বলে। আমি পুরোপুরি আমার মায়ের ওপর বিশ্বাস রেখে তাকে বিয়ে করি। তখনও আমার কিন্তু ভালোবাসা বোধটা তৈরি হয়নি, যেটা ফ্র্যাঙ্ক, একদম যেটা সত্যি আমি সেটাই বলছি। এবার আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও বিশ্বাস করতে পারেন, আমি তো জোর করে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু এটা আমার লাইফের সত্যি ঘটনা। ও যখন হানিমুনে আমরা গেলাম, আমার একটা খুব উইয়ার্ড অভিজ্ঞতা হলো। আমরা গেছিলাম বম্বে, গোয়া। এবার গোয়াতে আপনারা যারা গেছেন তারা জানেন
এরকম যখন আমাদের সাইট সিনে নিয়ে যাওয়া হয়, প্রচুর না বালির জায়গা রয়েছে। তো একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়েছে, নামানো হয়েছে, বলা হয়েছে ওখানে একটা সমুদ্র সৈকত রয়েছে। আমাদেরকে বলা হয়েছে আপনারা যান, সমুদ্র থেকে ঘুরে আসুন। রাস্তাটা আমার আইডিয়ার বাইরে ছিল। আমার যেহেতু একদম সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে, আমি না পাঞ্জাবিদের ওই যে হাতে পরে না লাল, ওটাকে কি বলে আমি জানি না, চূড়া বা কিছু, ওটা আমার খুব ভালো লাগতো। তা আমি ওই চূড়া জিনিসটা নতুন কিনে নিয়ে গেছি, ওখানে গিয়ে পড়েছি। আমাদেরকে একটা আরেকজন ফ্যামিলি গিয়েছিল, তারা দেখে বলল আপকা क्या नया नया शादी हुआ है? আমি বলছি हाँ। বলছে आप बहुत आप आपके हाथ में चूड़ा है, आप लोग पंजाबी हो? আমি বলছি नहीं, हम लोग तो बंगाली है, मुझे अच्छा लगता है इसीलिए पहना है। বলছে बहुत अच्छा लग रहा है आपके हाथों में। তো এই সমস্ত কথা হলো। তারপর আমাদের সেদিনকে একটা ক্রুশের জার্নি ছিল। তার আগে আমাদেরকে সাইট সিনে ওইখানে নামানো হয়েছিল। তা ওই টাইমটাতে আমাদেরকে বলল যে সমুদ্র সৈকত থেকে ঘুরে আসুন। গেছি, আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিল। রাস্তাটা পুরোটা বালির ওপর দিয়ে, আর অদ্ভুত গরম বালিটা, মানে ওইরকম গরম বালি আমি এর আগে দেখিনি। সানহিটটা পড়ছে, আমি পরে গিয়েছি একদম একদম ফুল একটা গাউন, একটা ব্ল্যাক গাউন, দেখবেন আমি মাঝে মাঝে ওইটা পরে ভিডিও দিই। ওই ব্ল্যাক গাউন, তার সাথে আমার পায়ে ছিল হিলতলা জুতো, মানে স্টিলেটো যেটাকে আমরা বলি, কাইন্ড অফ স্টিলেটো, পুরোপুরি পেন্সিল হিল নয়। হ্যাঁ, তো সেই জুতো পরে গেছি। এবার সেটা ওপেন, ওপরটা ফ্রন্ট সাইডটা ওপেন, জাস্ট একটা বেরের মতো দেওয়া। এবার আমি ওই যখন ওই এর ওপর দিয়ে যাচ্ছি, বালির ওপর দিয়ে যাচ্ছি, তখন ওই বালিটা আমার পায়ের ভেতরে, জুতোর ভেতরে ঢুকে আমার না পায়ের চামড়াও ভীষণ পাতলা, মানে সেন্সিটিভ, আমার স্কিনটাই টোটালটা সেন্সিটিভ, এবং চামড়া এটা আমার ঠাকুমার ছিল। আমার ঠাকুমার চামড়া খুব সুন্দর ছিল, খুব পাতলা নরম চামড়া। তো আমি বোধহয় বাই গড গ্রেস আমার ঠাকুমার মতো চামড়াটা আমি পেয়েছি। আমি হয়তো ঠাকুমার মতো অত ফর্সা নই, কিন্তু ওই চামড়াটা পেয়েছি। আমি একটু একটু মানে এক পোচ কম ফর্সা আমার ঠাকুমার থেকে। হ্যাঁ, তো ওই চামড়াটা আমি পেয়েছি। আমার চামড়া না, আমার হাজব্যান্ড জানে, আমার একটু স্লিট হলেই কেটে যায় আমার চামড়া। তো আমার পায়ের সাথে জুতোটা ওই গরমে অ্যাটাচ হয়ে গেছে, নুন ছালটা উঠে গিয়ে পায়ের। আর আমি হাঁটতে পারছি না, মারাত্মক কষ্ট হচ্ছে। আমার হাজব্যান্ডকে আমি বলিনি। আমার হাজব্যান্ড খুব একদম, সে তো আমার কাছে খুব নতুন একটা মানুষ, খুবই মানে আমি তাকে তখন একদম চিনি না। তার সঙ্গে আমি শুধু 2-3 দিন তার সঙ্গে আছি, কাটিয়েছি, 4-5 দিন আছি, যাই হোক 2-3 দিন না, তার একটু বেশি। তো আমি না ভয় ভয় পাচ্ছি ওকে বলতে, ও কিভাবে রিয়াক্ট করবে। ও ভীষণ, ও যদিও ভীষণ পোলাইট, ভীষণ হাম্বল আমার সাথে প্রথম থেকে, এবং ও যেহেতু ওর থেকে আমি বয়সে ছোট বেশ কিছুটা, ও না আমাকে ভীষণ মানে মানে বলে না আগলে রাখে, আদর করে রাখে, ও খুব আমাকে আগলে রাখে। কিন্তু ওকে দেখলে বোঝা যায় না, ও ভীষণ ভীষণ ইয়াং, ভীষণ মানে নিজেকে ভীষণভাবে, আমি বলবো এটা আমার শ্বশুর শাশুড়ির ও হেরিডিটি বা জিন, ও যেটা পেয়েছে। ওকে দেখলে বোঝা যায় না, ওকে ওকে বেশ ইয়াং লাগে। সো টাচউড ও সারা জীবন এরকমই থাকুক, সুস্থ থাকুক, এবং আমিও যেন ওর সঙ্গে পাল্লা দিয়ে ওর কাছে থাকতে পারি, সেটাই ভগবানের কাছে প্রার্থনা। ভবিষ্যৎ যদিও দেখিনি, ভবিষ্যৎ দ্রষ্টা তো নই, জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি খুব মানি, আপনি যদি মানুষের ক্ষতি না করেন আপনার ক্ষতি হবে না। আমি আজ অবধি জ্ঞানত না, আমি আমার বাবা মাকে দেখিনি কোনোদিন, আমার স্বামীকে কোনোদিন দেখিনি, আমার বাচ্চাটাও আল্লাহ লোকের উপকার করে, কোনোদিন কারোর ক্ষতি করে না, ক্ষতি করার কথা ভাবেও না। যেহেতু ওর বাবা মাকে দেখে বড় হচ্ছে, আমি তো আজ অবধি কোনোদিন আল্লাহ লোকের উপকার করেছি, লোককে গুড অ্যাডভাইস দিয়েছি, কিন্তু হ্যাঁ, তার জন্য অনেক খেসারতও দিয়েছি। লোকের ভালো করতে গেলে তো খেসারত দিতে হয় আজকাল। লোকে আপনাকে ভুল জাজ করবে আর কি, আপনার জাজমেন্টাল হয়ে যাবে আপনার প্রতি, আপনাকে
আপনার ওপর তার গ্রাজ বের করবে। হয়েছে আমার সাথে এরকম, হল টাইমই হচ্ছে, এখনো হচ্ছে, আগেও হয়েছে। যাক, এটা আমার পার্ট অফ লাইফ। কিন্তু আমি একটা জিনিস জানি, আমি যেহেতু কোনো ক্ষতি করিনি, যেমন এই চিকিৎসা ব্যবস্থার ওই দাঁত মুখ বার করা বীভৎস রূপটাকে দেখার পর ওই ওপরালাই আমাকে টেনে তুলেছে ওখান থেকে। আমি খুব মানি, আপনি যদি কারোর ক্ষতি না করেন, আপনাকে ভগবান আপনার ক্ষতি হতে দেবে না। ঠিক কোনো না কোনো উপায়ে কাউকে না কাউকে পাঠিয়ে আপনাকে ঠিক ওই পাঁক থেকে টেনে তুলবে, যেটা আমার সাথে প্রতিনিয়ত হয়। আজ অবধি অনেক লোক অনেক অনেক কিছু করেছে, অনেক চেষ্টা করেছে, আমার ভগবান আমাকে ঠিক হ্যাঁ, হয়তো ভগবান হয়তো শেষ অবধি দেখে, তারপর টেনে তোলে, কিন্তু ঠিক তুলে এনেছে। চরম বিপদ হওয়ার আগে টেনে তুলে দিয়েছে। কাজে আমি খুব বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করি না, আমি তাদের সম্বন্ধে কোনো গ্রাজ মনের মধ্যে রাখি না। জানি না, অনেকে আমাকে মিসজাজ করে, অনেকে আমাকে বলে আমি খুব অহংকারী, আমি যেটা একদমই নই। আমাকে দেখলে জানি না কেন তাদের মনে হয়, হ্যাঁ, বা আমি খুব কারোর সাথে তুলনা করি, আমি জোর এরকম অনেকের কাছে আমি শুনেছি। কিন্তু সেটা আমি বলবো, সেটা তাদের মিসজাজ। যারা আমার সাথে ভালো করে মিশবে তারা বুঝতে পারবে আমি ঠিক কেমন। এবার সবাইকে তো গিয়ে আমি যেচে তার সঙ্গে মিশতে যাব না, সেটা আমার নেচার নয়। যার বোঝার সে বুঝে যাবে যে আমি কেমন। কাজেই আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আমি কাউকে প্রমাণও করতে চাই না, আমাকে প্রুফও করতে চাই না। জাস্ট কথার কথা উঠলো তাই আমি বললাম। কিন্তু আমি কারুর কোনোদিন কোনো ক্ষতি চাইনি, করিনি। পারলে লোকের উপকার করেছি, এবং তার জন্য ভগবান আমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেয়নি, এবং ভবিষ্যতেও আমি জানি তাই হবে। কারণ আমি সততা বড্ড অবলম্বন করি। আমি সততার পথ ছেড়ে কোনোদিন অসততার পথে যাব না, ক্রুয়েলিটির পথে যাব না। ঠিক ভগবান আমাকে আমার প্রাপ্যটুকু পাইয়ে দেবে, আমাকে বিপদে পড়তে দেবে না, এটা আমি জানি। যাকে ওটা অন্য টপিক, আমি অন্য টপিকে ঢুকে গিয়েছিলাম। যেটা বলছিলাম, আমার স্বামী বুঝতে পেরেছিল কোনো কারণে আমার অসুবিধে হচ্ছে। গেলাম, সমুদ্র সৈকতে পৌঁছলাম। পৌঁছানোর পর ও হঠাৎ করলো কি, আমাকে বলছে তোর জুতোটা খোল, তোর জুতোটা খোল। আমরা না বিয়ের কদিন পর থেকেই ও আমাকে তুই বলে, আমি ওকে তুই বলি। জিনিসটাকে খুব, যেহেতু বন্ধু, দুজন দুজনকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করেছি, তুই তো কারি করি। ও বলছে খোল খোল, তোর পায়ের জুতোটা খোল, তো পায়ে অসুবিধা হচ্ছে না তোর? আমি বলছি না না না, আমার কিছু হচ্ছে না। তোর রীতিমতো লিটারেলি ও একেবারে হাঁটু গেড়ে সবার সামনে মেঝেতে বসে পড়ে, ওই ওই সমুদ্র সৈকতে, ওই বালির ওপর, নুড়ি পাথরের ওপর বসে পড়ে। বসে পড়ে আমার নিজের হাঁটুর ওপর, থাইয়ের ওখানে তুলে, প্যান্টের ওপর তুলে, আমার পা থেকে জুতোটা খোলা যাচ্ছে না, তখন আমার পাটা আটকে গেছে। ও ঠান্ডা জল ঢেলে, বোতলে জল ছিল, জল ঢেলে জুতোটাকে খুলে দেখে আমার পুরো নুন ছালটা উঠে গেছে পায়ের। ও সাথে সাথে আমার পায়ে জল ঢেলে জায়গার লাল ভাবটাকে কমালো, কমিয়ে তারপরে ওখানে আরো লোকজন আছে, তারা দেখছে, তারা বলছে যে পায়ের নুন ছালটা উঠে গেছে। নুন ছালা বলছে হ্যাঁ জানি, দাঁড়ান দেখছি আমি কি করতে পারি। তো তারপরে আমার হাজব্যান্ড, আমার ব্যাগে একটু ব্যান্ডেড আমি ক্যারি করছিলাম, বোরোলিন ছিল। আমার হাজব্যান্ড বললো যে এখন বোরোলিনটা দিস না, বোরোলিনটা দিলে কিন্তু আর ব্যান্ডেডটা আটকানো যাবে না, তুই হাঁটতে পারবি না একদম। তখন ও করলো কি, ওই ব্যান্ডেডগুলো নিয়ে ও নিজেই ওর পায়ের ওপর রেখে আমার পায়ে ব্যান্ডেড আটকালো। এবং এমন হয়েছে যে নুন ছালুটা রক্ত বেরোতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আমার কাছে স্যানিটাইজার ছিল, স্যানিটাইজার দিয়ে প্রথমে পাটাকে ধুয়ে তারপরে ওগুলো আটকে, ব্যান্ডেড আটকে, ওর নিজের পায়ের জুতো মোজা, ও পায়ে স্নিকার্স পরেছিল, জুতো মোজা খুলে ফেললো, খুলে আমাকে পরিয়ে দিল মোজা জুতো। ওর পা, যদিও আমার পা ওর পায়ের থেকে ছোট, আমার একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু ও বললো যে খালি পায়ে তুই ওখান দিয়ে পেরোতেই পারবি না। ও পরিয়ে দিল, পরিয়ে নিজে পুরো খালি পা হয়ে গেল, বেয়ার ফুট ওর। ও ওই গরম বালির ওপর দিয়ে খালি পায়ে আমার জুতোটা নিজের হাতে নিয়ে, আমার পায়ে ওর নিজের জুতো মোজা পরিয়ে ওই বালির
প্রায় 1 কিলোমিটার রাস্তা ওই গরম বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাকে হাত ধরতে ধরতে নিয়ে এসেছে, আমি হাঁটতে পারছি না বলে। তারপর এসে ওখানে একটা আননোন পার্ক ছিল, সেখানে ও আমাকে বসালো। বসিয়ে ও এত পাজলড হয়ে গেছে আমার পায়ে, আমি ওই জুতোটা পরে আর হাঁটতেই পারবো না। ও আমার জুতোটা ওখানে রেখে নিজের জুতোটা গলিয়েছে, আমি পাটা তুলে খালি পায়ে পার্কে বসে রয়েছি। ও প্যানিকে ওর নিজের ফোনটা পর্যন্ত না নিয়ে চলে গেছে। আমার ফোন ওর ফোন দুটোই আমার কাছে। ও জুতো খুঁজতে গেছে আমার জন্য, এবং স্টিল না ওই জুতোটা আমি পরি এখনো। ওটা বম্বে থেকে কেনা। এবং বম্বেতে আপনারা যারা আছেন জানেন, স্ট্রিটের ওপর মার্কেট আমি খুব একটা দেখিনি। ওখানে ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে শপিং মলের ভেতর দোকান। ও খুঁজতে 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 হাঁটতে হাঁটতে ওখান থেকে প্রায় 3 কিলোমিটার ও গেছে। গিয়ে আমার বাবা মা ওদিক থেকে আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছে, কোথায় গেছে আমি নিজেও জানি না। আমি ভয় পেয়ে গেছি। ও বেচারি 3 কিলোমিটার গিয়ে খুঁজে খুঁজে আমার জন্য 2 স্ট্রেপসওয়ালা একটা জুতো শু নিয়ে আসে। শু বলবো না ওটাকে, ওটা হচ্ছে আপনার ওই যে যেটা মানে চপ্পল ধরন, হ্যাঁ কিন্তু চপ্পল নয়, বেশ মোটা সফট, এবং ওপরটা একদম শুধু 2 স্ট্রেপস রয়েছে যাতে আমার পায়ে কোনো অসুবিধে না হয়, এবং আমার পায়ের থেকে পায়ের একদম মানে মাপের মাপ একটু একটু বড়, হাল পাতলা পাতলা, হ্যাঁ যাতে অসুবিধে না হয়। খুঁজে দেখে 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 আমার পায়ের মাপও জানতো না, খুঁজে দেখে 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 ও নিয়ে এসেছে। প্রায় 2 ঘন্টার কাছে আমি বসা, ও দেখি হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছে। আমি তো লিটারালি ওকে দেখে কেঁদে ফেলেছি, মানে ভয়েতে ও কোথায় চলে গিয়েছিল। তারপরে সে আবার এসে, তার আগে যাওয়ার আগে আমার পায়ে ও ঠান্ডা জল ভালো করে ধুয়ে দিয়ে গেছে আমার পা নিজে হাতে করে। তারপর মানে আমি সেদিনকে আমার বরের থেকে প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়েছি। সেদিন আমি বুঝলাম আমি লাকি এনাফ। আমার মা আমার জন্য যে মানুষটিকে বেঁচেছে সে ভীষণ, মানে আমার মা ভুল জাজমেন্ট করেনি, হ্যাঁ মানে পারফেক্ট মানুষকে আমার জন্য বেঁচেছে। সেও তো আমাকে চেনে না, আমিও তো তার কাছে একজন নতুন পার্সন। সেই জুতো আমার পায়ে পরালো, আমাকে হাত ধরে সমস্ত জায়গায় সেদিন মানে সর্বক্ষণ আমার পায়ে লাগছে কি না, আমার জন্য খাবার আনা, এবং এখনো স্টিল নাও আমার হাজব্যান্ড এই জিনিসগুলো করে। টাচউড আমি বলছি ওর যাতে নজর না লাগে, মানে আমি নজর, আমার মনে হয় যে একটু নজর জিনিসটা আছে, কিন্তু এটা না বললে না আমার 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 ভালোবাসার কবিতাটা পূর্ণ হতো না। ভালোবাসা হিসেবে যে মানুষটার কথা সবার আগে আমার চোখটা বন্ধ করলে আমি যদি বলি ভালোবাসা, তাহলে আমার চোখের সামনে সবার আগে আমার বরের মুখটা মনে পড়ে। আমার বরের মুখটাই ভেসে ওঠে আমার চোখের সামনে। ও হচ্ছে আমার কাছে ভালোবাসার প্রকৃষ্ট বলুন উৎকৃষ্ট বলুন উদাহরণ। ও ওর থেকে বোধহয় বেশি ভালো আমায় আর কেউ বাঁচতে পারতো কিনা আমি জানি না। কাজেই ভালোবাসা ইকুয়ালস টু মাই হাবি। আমার কাছে ভালোবাসার পরিকাষ্ঠা, প্রপার পরিকাষ্ঠা হিসেবে আমার হাজব্যান্ডের নামটাই উঠে আসে, ওর মুখটাই ভাসে। ওর ওই জায়গাটা আমি কাউকে এ জীবনে তো দিতে পারবো না, মানে সেই জায়গায় আমার মনের মধ্যে তৈরি করতে পারবো না। সে যে কোনো পরিস্থিতি হয়ে যাক লাইফে, আমি সবসময় একটা কথা বলি, আমি জীবনে একজন পুরুষকেই ভালোবেসেছি, সেটা হচ্ছে আমার স্বামী। আমার কাছে আমার বাবার পরে যদি কেউ ফাদার ফিগার হয়ে থাকে সেটা আমার স্বামী। আমার বাবা আমার কাছে আইডিয়াল, আমার কাছে হিরো, রিয়েল লাইফ হিরো। কারণ আমার বাবা যে প্রফেশনে ছিলেন, ওনার কাছে অল টাইম রিভলভার থাকতো। আমি ওনাকে দেখেছি ডু অর ডাই সিচুয়েশন থেকে ফিরে আসতে।
স্মাগলারদের ধরতে গিয়ে বহু পরিস্থিতিতে আমার বাবাকে পড়তে হয়েছে। আমার বাবার অনেক অফিস কলিগ আছে যারা ওই পরিস্থিতিতে স্পট ডেথ হয়ে গেছে। আর আমার বাবা সেই সিচুয়েশন থেকে নিজেকে নিজে যেভাবে রেস্কিউ করেছে, তাকে দেখে আমি বড় হয়েছি, তাকে দেখে আমার লাইফের যুদ্ধটা শেখা। আমার মা টোটালি একা আমাকে মানুষ করেছে, কারণ আমার বাবা বরাবর বাইরে বাইরে থাকতো। সেই মানুষটাকে আমি দেখেছি কিভাবে সে স্ট্রাগল করে আমার পড়াশোনা, আমার সব কিছু হ্যান্ডেল করতো। তাদেরকে দেখে আমি বড় হয়েছি, কাজেই আমার কাছে ওই ফ্যান্টাসির জায়গাটাই আমি মাথাতে কোনোদিন আনিনি। আমার কাছে একটা টার্গেট ছিল, আমি আমার বাবা মায়ের মুখ কোনোদিন ছোট হতে দেবো না। আর আমি এতদিনের লাইফে আশা করি আমার বাবা মাও এক বাক্যে স্বীকার করবে, আমি তাদের মুখ কোনোদিন ছোট হতে দিইনি। এখন আমার হাজব্যান্ডও স্বীকার করবে, কারণ ও মুখে হয়তো সবসময় বলে না, কিন্তু মাঝে মাঝে বলে আই এম ভেরি প্রাউড অফ ইউ। সেটা আমার কাছে অনেক 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 বড়। এবং শুধু যে আমার হাজব্যান্ড বা আমার বাবা মা বলে সেটা না, আমার বাবা হয়তো অত বলতে পারে না, চাপা স্বভাবের আমার বাবা। আমার মা বলে, আমার হাজব্যান্ড বলে, আমার বাবা সাইলেন্টলি বলে, আমার ছেলে এখন বলে, যেটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। যাকে আর বেশি কথা বাড়ালাম না, আজকে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেল। যাওয়ার আগে একবার বলবো যে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি যে মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প করি, এটা আপনাদের কিরম লাগে, আপনারা মানে আমার জীবনের ঘটনা বলি, সেগুলো আপনাদের কীরকম লাগে সেগুলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না, আপনাদের নাম কোথা থেকে বলছেন সেটা অবশ্যই বলবেন। আর ভালো লাগলে আরও লোককে দেখার সুযোগ করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যাবতীয় আপনাদের যেখানে যেটা মনে হবে সেটাই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য